নির্জন আশ্রমে ছোট্ট একটি ছেলে খুবই ভয় পাচ্ছিল। সে দেয়ালে দিয়ে বারবার আলো জ্বালানোর চেষ্টা করছে। হঠাৎ সে অনুভব করে তার পেছনে যেন কিছু একটা আছে। সে ভয়ে ভয়ে পেছনে ঘুরে তাকায়, কিন্তু সেখানে হালকা বাতাস ছাড়া আর কিছুই ছিল না। সে আবারও আলো জ্বালানোর চেষ্টা করে। এবার সে সফল হয়। আলো জ্বালিয়ে পুরো জায়গাটি সে ভালো করে দেখছিল। তখনই চতুর্দিক থেকে অদ্ভুত সব ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসে। ছেলেটি নিজের হাতে শক্ত করে একটি পাশা ধরে রেখেছিল, কারণ সবাই বিশ্বাস করত এটি তাকে অশুভ শক্তি থেকে রক্ষা করবে। হঠাৎ একটি কাপড় এসে তার গলা জড়িয়ে যায়। তখনই দেখা যায় এক ভয়ঙ্কর আত্মা তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করছে। ছেলেটি তাকে মা বলে ডেকে ওঠে, অর্থাৎ এই ভয়ঙ্কর আত্মাটি হয়তো ওই ছেলেটির মা। এতে সেই আত্মাটির চোখে সামান্য জল চলে আসে, কিন্তু হঠাৎ করেই সে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। সে এবার ছেলেটিকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করে, অর্থাৎ ছেলেটির নিজের মাই তাকে মেরে ফেলে। আর ছেলেটির হাতে থাকা সেই পাশাটি নিচে পড়ে যায়। এবার গল্পটি বর্তমান সময়ে চলে আসে। বেন, টন এবং জর্জ নামের 3 বন্ধু পাশা নিয়ে একটি বোর্ড গেম খেলছিল, কিন্তু তারা আসলে বৌদ্ধ ধর্মের ক্লাস ফাঁকি দিয়েছিল। তখনই তাদের শিক্ষক মিস আও তাদের ধরে ফেলেন এবং শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। শিক্ষিকা মনে করছিলেন তারা জুয়া খেলছে, যদিও তারা শুধু একটি বোর্ড গেম খেলছিল। কিন্তু তার মতে পাশা ব্যবহার করা হয় এমন যে কোনো খেলাই জুয়ার অন্তর্ভুক্ত। এদিকে প্রিক্তা নামের এক ছাত্রীকেও ছাত্রনেতাদের মতো দায়িত্বে থাকা একজন ধরে ফেলে, কেননা সে ধর্মের ক্লাস থেকে পালানোর চেষ্টা করছিল। এসব দেখে মিস আও হতাশ হয়ে বলেন, আজকালকার ছেলেমেয়েরা শুধু স্কুল ফাঁকি দিতেই ব্যস্ত। বেন নামের ছেলেটি তার বড় বোন বেলের সঙ্গে থাকে। বেল একজন নার্স হিসেবে কাজ করে। সেদিন বেল শিক্ষিকার কাছ থেকে একটি বার্তা পায়, যেখানে লেখা ছিল বেন এবং তার বন্ধুরা স্কুলে ঝামেলা করছে। পরে বেল স্কুলে এসে বেনকে নিয়ে যায় এবং তাকে ভালোভাবে পড়াশোনা করতে ও অতিরিক্ত খেলাধুলা না করতে পরামর্শ দেয়। কিন্তু বেন তার বোনের উপদেশ একদমই পছন্দ করে না। সে রাগ করে বসে। অন্যদিকে জর্জ টনকে তার মায়ের বাড়িতে পৌঁছে দিচ্ছিল। জর্জ নিজে এতিম, তার বাবা মা কেউ নেই, আর তার বড় ভাই জেলে বন্দি। পথে তারা হেলমেট না পরায় পুলিশের হাতে ধরা পড়ে। পাও নামের এক পুলিশ অফিসার জর্জের সঙ্গে খুবই কঠোর আচরণ করে, কারণ ছোটবেলায় জর্জের বার স্কুলে নিজের এক বন্ধুকে ছুরি দিয়ে আঘাত করেছিল। সেই ঘটনায় তাকে গ্রেফতার করেছিলেন অফিসার পাও। তাই আজও তিনি জর্জকে খারাপ ছেলে বলেই মনে করেন। তারপর জর্জের বড় ভাইও একজন অপরাধী, যে বর্তমানে কারাগারে রয়েছে। ফলে পুলিশ জর্জের মোটরসাইকেলের চাবি জব্দ করে। পরের দিন বেন, টন ও জর্জ এবং প্রিয়তাকে একটি বৌদ্ধ বিহারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের সারাদিন ধর্মীয় কাজ করার শাস্তি দেওয়া হয়। বিহারে পৌঁছে তারা সবাই সাদা পোশাক পরে এবং দীর্ঘ সময় ধরে ধ্যান করতে বসে। এতক্ষণ বসে থাকার কারণে জর্জের পা অবশ হয়ে যায়। এরপর তাদের বিহারের টয়লেট পরিষ্কার করার কাজ দেওয়া হয়। শিশুরা স্বাস্থ্যের কাজ করতে থাকলে মিস আও বাড়ি ফিরে যান এবং তাদের দায়িত্ব সেখানকার এক বৌদ্ধ ভিক্ষুর কাছে দিয়ে যান। সন্ধ্যা 6টার দিকে তারা কাজ শেষ করে এবং দীক্ষা ভবনের সামনে বসে বেলের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু রাত 7টা বেজে গেলেও বেল আসে না। তখন টন সেই ভবন সম্পর্কে শোনা একটি ভয়ঙ্কর গল্প বলতে শুরু করে। অনেকেই বলে বহু বছর আগে এক মহিলা ভয়ঙ্কর এক শয়তানের কবলে পড়ে উন্মাদ হয়ে গিয়েছিল। এরপর সে নিজের ছোট্ট সন্ন্যাসীর ছেলেকেই হত্যা করে। আজও নাকি অনেক মানুষ সেই ভবনের ভেতরে ছোট্ট একটি শিশুর দৌড়ানোর শব্দ এবং কান্নার আওয়াজ শুনতে পায়। ঠিক তখনই তারা দেখতে পায় প্রিয়তায় চুপিসারে দীক্ষা ভবনের ভেতরে হলরুমে ঢুকে পড়েছে। তাই বাকিরাও তার পিছু নিয়ে ভেতরে প্রবেশ করে। হলরুম জুড়ে অসংখ্য দেবতার মূর্তি সাজানো ছিল। অনেকদিন ব্যবহার না হওয়ায় পুরো জায়গাটি ধুলো ময়লায় ভরে গিয়েছিল। হঠাৎ তাদের নজর যায় এক কোণে রাখা পাথরের স্তূপের দিকে। কৌতূহলবশত তারা সেটি সরিয়ে দেখে ভেতরে কাপড়ে মোড়ানো একটি রহস্যময় বস্তু লুকিয়ে রাখা আছে। তারা কাপড়টি খুলতেই দেখতে পায় সেটি আসলে একটি বোর্ড গেম। বেন বোর্ডের মাঝখানে রাখা একটি পাশা তুলে নিতেই বোর্ডটি নিজে থেকেই খুলে যায়, যেন বহু বছর ধরে কারোর অপেক্ষা করছিল। আর ঠিক এখান থেকে শুরু হয় ঘোস্ট বোর্ডের আসল কাহিনী। বোর্ড গেমটিতে 4টি আলাদা পথ ছিল, আর সব পথে গিয়ে মিলেছে মাঝখানে একটি কেন্দ্রীয় বিন্দুতে। এর সঙ্গে ছিল একটি বিশেষ পাশা, যেখানে 12টি সংখ্যা লেখা ছিল, তবে সেগুলো থাই ভাষায়। অসাবধানতাবশত টন পাশাটি ছুঁড়ে ফেলে। তার ভাগ্যে আসে 6। সঙ্গে সঙ্গে বোর্ডের প্রথম পথটি 6 ঘর সামনে এগিয়ে যায়। এরপর পাশা ছড়ে জর্জ। এবার দ্বিতীয় পথটিও সামনে এগিয়ে যায়। তখন বেন বুঝতে পারে খেলাটি অনেকটা সাপলুডুর মতো। সে সবার আগেই ফিনিশ লাইনে পৌঁছাতে পারবে, সেই হবে বিজয়ী। জর্জ দ্রুত জেতার আশায় আবার পাশা ছুটতে চায়, কিন্তু এবার বোর্ডের পথ একটুও নড়ে না। তখন তারা বুঝতে পারে বোর্ডটি জানে যে জর্জ ইতিমধ্যেই একবার পাশা ছুড়েছে, তাই এখন তৃতীয় খেলোয়াড়ের পালা। এরপর টন পাশা ছোড়ে এবং 10 পায়। বোর্ডে যেহেতু 4টি পথ ছিল, তাই খেলাটি খেলতে 4 জন খেলোয়াড়ই দরকার, কিন্তু তারা ছিল মাত্র 3 জন। তাই বাধ্য হয়ে তারা প্রিক্তাইকেও খেলা নিয়ে আসে। 4 জনের পথই সক্রিয় হওয়ার পর হঠাৎ করে পাশার সব সংখ্যাই অদৃশ্য হয়ে যায়। এরপর বোর্ডের মাঝখান থেকে ধীরে ধীরে একটি কাগজ বেরিয়ে আসে। কাগজে লেখা ছিল খুব দ্রুত এক ভয়ঙ্কর আত্মা হাজির হবে তাদের সামনে। সে সামনে পেছনে অবিশ্বাস্য গতিতে লাফিয়ে চলবে এবং যাকে সামনে পাবে কোনো কারণ ছাড়াই তার ওপরে ঝাঁপিয়ে পড়বে। হঠাৎ পুরো আকাশ রক্তের মতো লাল হয়ে যায়। একই সঙ্গে ভবনের ভেতরে থাকা সব দেবমূর্তিও হঠাৎ ঘুরে পেছনের দিকে মুখ করে দাঁড়ায়,
আর ঠিক তখনই সেই ভয়ঙ্কর প্রাণীটি সত্যি আবির্ভূত হয়। সে পুরো হলরুম ছুড়ে উন্মাদের মতো দৌড়াতে শুরু করে। ভয়ে টন সেখান থেকে পালিয়ে যেতে চায়, কারণ শুরু থেকে সে বলেছিল জায়গাটি অভিশপ্ত। কিন্তু পালানোর আগে দানবটি টনের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার কাঁধে কামড় বসায়। সঙ্গে সঙ্গে জর্জ প্রাণীটিকে জোরে লাথি মেরে দূরে ছিটকে ফেলে। সেই সুযোগে সবাই প্রাণ বাঁচিয়ে দৌড়ে পালায়। ভাগ্য ভালো, টিও তাই পালানোর আগে বোটটিকে তুলে নিতে সক্ষম হয়। তা না হলে সেটি ওই দানবের হাতে পড়ে যেত। তারা হলরুমের দরজা বন্ধ করে দ্রুত বনের দিকে ছুটে যায়, কিন্তু দানবটির গতি এতটাই বেশি ছিল যে কিছুক্ষণের মধ্যে সে তাদেরকে ধরে ফেলে। অনেক কষ্টে তার একটি বড় রাস্তার কাছে পৌঁছে যায়। অন্যদিকে বেল দেরি হয়ে যাওয়ায় দ্রুত গতিতে গাড়ি চালিয়ে তাদের দিকেই আসছিল। বাচ্চারা যেন প্রায় গাড়ির নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে গাড়িটিকে ধাক্কা মারে সেই ভয়ঙ্কর দানবটিকেই। বেল এক মুহূর্ত দেরি না করে সবাইকে গাড়িতে তুলে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় দানবটি আবার উঠে দাঁড়ানোর আগেই। কিন্তু কিছুক্ষণ পরেই সেই প্রাণীটি আবার নড়াচড়া শুরু করে। তখন বেল একটি সিদ্ধান্ত নেয়, সে গাড়ি রিভার্স গিয়ারে নিয়ে সর্বোচ্চ গতিতে আবার দানবটির ওপর তুলে দেয় এবং তাকে পিষে মেরে ফেলে। তার উদ্দেশ্য ছিল যেন দানবটি আবার তাদের পিছু না নিতে পারে। এরপর তারা নিরাপদে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কিছু দূরে একটি পেট্রোল পাম্পে গিয়ে সবাই থামে এবং একটু শান্ত হয়ে কি ঘটেছে তা বোঝার চেষ্টা করে। এরপরে টনের কাঁধে দানবের কামড়ের ক্ষতটি চিকিৎসা করা হয়। প্রিক বোর্ড গেমটি সম্পর্কে একটি প্রাচীন শিলালিপি পড়তে শুরু করে। সেখানে লেখা ছিল এটি এক অভিশপ্ত খেলা, যা একসময় কালো জাদুর অনুসারীরা তৈরি করেছিল। এই বোর্ডই জীবিতদের জগৎ আর অশুভ আত্মাদের জগতের মাঝখানে একটি প্রবেশদ্বার তৈরি করে। খেলাটি শেষ হবে তখনই যখন 4 জনের মধ্যে একজন ফিনিশ লাইনে পৌঁছে যাবে। কিন্তু ভোর হওয়ার আগ পর্যন্ত যদি কেউ ফিনিশ লাইনে পৌঁছাতে না পারে, তাহলে খেলায় অংশ নেওয়া প্রত্যেকেই নিশ্চিতভাবে মারা যাবে। বেল সবাইকে শান্ত করার চেষ্টা করে। সে বলে এখনো মাত্র রাত 2:30 বাজে, ভোর হতে অনেক দেরি আছে, তাই আতঙ্কিত না হয়ে খেলাটি শেষ করার উপায় খুঁজতে হবে। এরপর তারা বেনের বাড়িতে যায়, কারণ সেখানে তার মৃত মায়ের রেখে যাওয়া অনেক তাবিজ ও সুরক্ষার সামগ্রী ছিল। সবাই মিলে পুরো বাড়ির চারপাশে প্রার্থনার পবিত্র সুতা বেঁধে দেয়। এছাড়া অশুভ শক্তিকে দূরে রাখতে বিভিন্ন সুরক্ষামূলক তাবিজও স্থাপন করা হয়। এই সময় বেন তার বোনের কাছে ক্ষমা চায়। সে স্বীকার করে সবসময় সে বেনকে শুধু কষ্ট দিয়েছে, কিন্তু বেল তাকে আশ্বস্ত করে বলে খেলা শেষ না হওয়া পর্যন্ত সে তার পাশে থাকবে। প্রায় 1 ঘন্টা পর হঠাৎ পাশার সংখ্যাগুলো আবার ফিরে আসে। বোঝা যায় এবার পরবর্তী রাউন্ড শুরু হওয়ার সময় হয়েছে। 4 জনই আবার একে একে পাশা ছোড়ে। এবার শুধুমাত্র বেনি বড় সংখ্যা পায়। সবাই পাশা ছোড়া শেষ করতেই বোর্ডের মাঝখান থেকে আবারও একটি রহস্যময় কাগজ বেরিয়ে আসে। এবার সেখানে লেখা ছিল আরও ভয়ঙ্কর এক আত্মা তাদের সামনে আসতে চলেছে। এই আত্মাটি শুধু হিংস্রই নয়, মানুষের মনকে কাবু করতে এবং সুযোগ পেলে মানুষের শরীর ভর করে তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সে কাগজে আরও লেখা ছিল যে শয়তানটি এবার আসবে তার লক্ষ্য হবে বেল। এই সময় বেল আয়নার সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ করে বেল যেন অন্য এক জগতে চলে যায়। সেখানে এক বৃদ্ধ আত্মা তার শরীরে ভর করে। আত্মাটি পুরোপুরি তার দেহের নিয়ন্ত্রণ নেওয়ার পর বেলের চেহারা আরও ভয়ঙ্কর হয়ে যায় এবং সে বাচ্চাদের উপর হামলা করার চেষ্টা করে। ঠিক তখনই সে হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে। তখন দ্রুত একটি তাবিজ বেলের গলায় পরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে তার পুরো শরীর কাঁপতে শুরু করে। কিন্তু সেই শয়তানি আত্মাটি তাবিজের চেয়েও শক্তিশালী ছিল। হঠাৎ বেল উঠে জর্জের দিকে ছুরি চালায়, যেন জর্জের অতীতের পাপের প্রতিশোধ নিচ্ছে, কারণ ছোটবেলায় জর্জ এক সহপাঠীকে ছুরি দিয়ে আঘাত করেছিল। এরপর বেল লাফিয়ে উঠতেই পুরো বাড়ির আলো নিভে যায়। বেন দ্রুত মোবাইলের টর্চ জ্বালায়, কিন্তু সেই শয়তানি আত্মা বারবার তাকে বিভ্রান্ত ও আতঙ্কিত করতে থাকে। এর কিছুক্ষণ পর তারা সিঁড়ির কাছে বেলকে খুঁজে পায়। ভয়ে টন বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দরজাটি রহস্যজনকভাবে শক্ত হয়ে বন্ধ হয়ে যায়। ফলে টন ধাক্কা খেয়ে মাটিতে পড়ে। ঠিক সেই মুহূর্তে বেল ভয়ঙ্করভাবে টিকটিকের মতো ছাদের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে এসে টনের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় তার মাথায় ছুরি বসিয়ে দিচ্ছিল, কিন্তু টন শেষ চেষ্টা হিসেবে তাবিজটি বেলের দিকে বাড়িয়ে দেয়। তবে সেই শয়তান তাবিজটিকে একটুও ভয় পায় না, বরং সে পুরো তাবিজটাই গিলে ফেলে। এরপর বেল নিজের ভাই বোনের উপর হামলা করতে গেলে জর্জ তাকে শক্ত করে ধরে ফেলে। ধস্তাধস্তির এক পর্যায়ে বেল মাটিতে পড়ে যায়। হঠাৎ যেন কোনো অদৃশ্য শক্তি তাকে পেছনের দিকে টেনে নিয়ে যায়। এর কয়েক মুহূর্ত পর সে আবার ফিরে আসে, তবে আগের চেয়েও আরও ভয়ঙ্কর রূপে। বেল দৌড়ে আসতেই জর্জ একটি চেয়ার দিয়ে জোরে আঘাত করে। আঘাত লাগা মাত্রই বেল জ্ঞান হারায়। শেষ পর্যন্ত তারা বেলকে শক্ত করে বেঁধে ফেলে, যেন সে আর কাউকে আক্রমণ করতে না পারে। ঠিক তাই সবাইকে মনে করিয়ে দেয় এই ভয়ঙ্কর খেলা যত দ্রুত সম্ভব শেষ করতেই হবে, তাহলেই সব অভিশাপ ও আতঙ্কের অবসান হবে। কিন্তু টন আর খেলতে রাজি হচ্ছিল না। সে এতটাই ভয় পেয়েছিল যে আর এক মুহূর্তও থাকতে চাচ্ছিল না। সবাই মিলে তাকে অনেক অনুরোধ করে। তারা বলে 4 জন খেলোয়াড় ছাড়া এই খেলা কখনোই শেষ হবে না। শেষ পর্যন্ত বন্ধুদের কথা ভেবে টন থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন তারা বুঝতে পারে যদি শয়তানি আত্মাগুলো তাদের আক্রমণ করতে পারে, তাহলে তারাও সেই শয়তানের বিরুদ্ধে লড়াই করতে পারবে। এই ভেবে সবাই বাড়ির ভেতরে থেকে যত ধরনের অস্ত্র পাওয়া যায় সব জড়ো করতে শুরু করে। ঠিক 1 ঘন্টা পর আবার পাশার সংখ্যাগুলো ফিরে আসে। তারা আর দেরি না করে দ্রুত পাশাছড়ি খেলা এগিয়ে নিয়ে যেতে থাকে, যেন যত দ্রুত সম্ভব ফিনিশ লাইনে পৌঁছানো যায়। ঠিক আগের মতোই পাশাছড়া শেষ হতেই আবারও একটি রহস্যময় কাগজ বেরিয়ে আসে। এবার সেখানে লেখা ছিল তাদের সামনে আসতে চলেছে বনের এক ভয়ঙ্কর জিন। সে মানুষের প্রাণের জন্য ভীষণ ক্ষুধার্ত,
আর যে একটুমাত্র অসাবধান হবে তাকে সে নিজের শিকার বানাবে। মুহূর্তের মধ্যে আকাশ রক্তাক্ত লাল হয়ে যায়। এটাই ছিল বনের সেই জিনের আগমনের সংকেত। হঠাৎ করে বিশাল লম্বা গাছের শেকড় প্রিক্তাইয়ের পা জড়িয়ে ধরে তাকে টেনে বেনের বাড়ির পেছনের বনে নিয়ে যায়। বন্ধুরা তাকে বাঁচানোর জন্য ছুটতে থাকে। তারা দেখতে পায় অসংখ্য গাছের শেকড় প্রিক্তাইকে শক্ত করে পেঁচিয়ে ধরেছে এবং সেই শয়তান জিন তার প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা করছে। ভাগ্য ভালো ছিল বেনের কাছে একটি ঘাস কাটার বড় কাঠি ছিল। সে দ্রুত শেকড়গুলো কেটে প্রিক্তাইকে মুক্ত করে। এতে সেই জিন ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে। সে এবার নিজের শিকড় দিয়ে বেন এবং জর্জের পা শক্ত করে বেঁধে ফেলে। জর্জ নিজের পিস্তল বের করে গুলি করতে শুরু করে। চতুর্দিকে গুলির শব্দ প্রতিধ্বনিত হতে থাকে, কিন্তু টন যেন তখনও ভয়ে স্থির হয়ে দাঁড়িয়েছিল। জর্জ একা প্রাণপণে লড়াই করলেও টন তাকে কোনো সাহায্যই করছিল না। অবাক করার বিষয় হলো টন ভয়ে সবাইকে ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায়। ফলে বাকি তিনজনের জীবন চরম বিপদের মুখে পড়ে। আর কয়েক মুহূর্তের মধ্যেই তারা সেই শয়তানের শিকার হতে যাচ্ছিল। ঠিক তখনই টন আবার ফিরে আসে। সে আসলে পালিয়ে যায়নি, সে একটি ফ্লেম থ্রোয়ার নিয়ে এসেছিল। আগুনের বিশাল শিখায় গাছের শিকড়গুলো পুড়ে যায় এবং তার বন্ধুরা মুক্ত হয়। এদিকে গুলির শব্দ শুনে পুলিশ বেনের বাড়িতে এসে পৌঁছায়। তারা ভেতরে ঢুকে দেখে বেলকে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। বেল পুলিশের কাছে বলে এসব তার ছোট ভাই বেন ও তার বন্ধুদের কাজ, তাই তাদের গ্রেফতার করতে হবে। আসলে বেলের ভেতরে থাকা শয়তান এই চক্রান্তগুলি করছিল। অন্যদিকে বাচ্চারা গাছের শিকড় কেটে শয়তানের হাত থেকে বাঁচার চেষ্টা করলেও তারা বুঝতে পারে শুধু শিকড় কেটে কোনো লাভ হবে না। এই আতঙ্কের শেষ করতে হলে বনের সেই জিনকেই ধ্বংস করতে হবে। জর্জ পিস্তল দিয়ে গুলি চালানোর চেষ্টা করতেই শয়তানটি তাকে চেপে ধরে। এই সময় বেন ফ্লেম থ্রোয়ার ব্যবহার করতে যায়, কিন্তু সেখান থেকে শুধুমাত্র তেল বের হয়, কেননা আগুন জ্বালাতে লাইটারের দরকার ছিল। অনেক কষ্টে অবশেষে লাইটার জ্বলে ওঠে আর তেলে ভেজা সেই শয়তানটি মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়। এরপর তারা বাড়িতে ফিরে পুলিশকে দেখেই চুপিসারে অভিশপ্ত বোটটি নিয়ে পালিয়ে যায়, কেননা গ্রেফতার হলে সূর্য ওঠার আগেই খেলা শেষ করা সম্ভব হবে না এবং সবাই মারা যাবে। কিছু দূরে গিয়ে তারা গাড়ি থামায়। আগের মতো 1 ঘন্টা পার হওয়ায় পাশার সংখ্যা আবার ফিরে আসে। তারা দ্রুত নতুন রাউন্ড শুরু করে। শেষ খেলোয়াড় পাশা ছোড়ার পর বোর্ড থেকে আবার একটি রহস্যময় কাগজ বের হয়, যেখানে লেখা ছিল এবার ডানাওয়ালা এক ভয়ঙ্কর বাদুর দানব রূপে আসবে। মুহূর্তে আকাশ আবারও রক্তের মতো লাল হয়ে যায় এবং একঝাঁক বাদুর তাদের গাড়িতে হামলা চালায়। বিশাল সেই বাদুরের মতো দানব জর্জের কাঁধে নখের আঘাত করে এবং বোর্ডটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই টন কুড়াল দিয়ে তাকে আঘাত করে, কিন্তু সেই শয়তানটি রাস্তা আটকে সেই কুড়ালটি ছুঁড়ে মারে। অল্পের জন্য প্রিক্তাইয়ের মুখে লাগেনি। কিছুক্ষণ পর দানবটি গাড়ির বাম্পারের উপর উঠে পড়লে জর্জ তাকে গুলি করে মুখে বড় গর্ত করে দেয়, কিন্তু সঙ্গে সঙ্গেই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে তারা গভীর খাদে পড়ে যায়। এই দুর্ঘটনার পর প্রিক্তাইয়ের মনে পড়ে যায় এমনই এক সড়ক দুর্ঘটনায় তার বাবা মা মারা গিয়েছিল। কিছুক্ষণ পর সবাই জ্ঞান ফিরে পেলেও ঠিক তখনই পুলিশ এসে তাদের গ্রেফতার করে এবং অভিশপ্ত বোর্ডটি জব্দ করে নেয়। থানায় পৌঁছে তারা পুলিশকে বোঝানোর চেষ্টা করে যে তারা এক অভিশপ্ত বোর্ডের দানবের হাত থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু পুলিশ তাদের কোনো কথাই বিশ্বাস করে না। পুলিশ মনে করে বাচ্চারা হয়তো নেশাগ্রস্ত। জর্জ বুঝতে পারে কোনো কিছুই বলে লাভ নেই, বিশেষ করে অফিসার পাওতাকে আগেই ঘৃণা করত। তখন জর্জ জানায় সে ইচ্ছে করে তার সহপাঠীকে ছুরি দিয়ে আঘাত করেনি, বরং সে নিজেই ছিল দীর্ঘদিনের বুলিংয়ের শিকার। সহপাঠীরা তার জেলে থাকা বড় ভাইকে নিয়ে প্রতিনিয়ত অপমান করত আর সে সবকিছু চুপচাপ সহ্য করত। কিন্তু একদিন ধস্তাধস্তির সময় তার হাতে থাকা ভার্নিয়ার ক্যালিপার অসাবধানতাবশত সেই বুলির পেটে ঢুকে যায়। তবু পুলিশ তাকেই দোষী সাব্যস্ত করে। এদিকে প্রিক্তাই সবার কাছে ক্ষমা চাইতে শুরু করে। সে স্বীকার করে সে ইচ্ছে করে ভবনের সেই হলরুমে ঢুকেছিল, কারণ সে জানতো সেখানে সেই অভিশপ্ত বোর্ড গেমটি লুকিয়ে রাখা আছে। সে আরও জানতো আগে তার জানা ছিল যে এই খেলা শুরু করলে আত্মা বা জিন বেরিয়ে আসবে। তবে তার উদ্দেশ্য খারাপ ছিল না, সে শুধু চেয়েছিল অল্প সময়ের জন্য হলেও যেন তার মৃত বাবা মায়ের আত্মার সঙ্গে একবার দেখা করতে পারে। কিন্তু তাদের বদলে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব দানব, যারা এখন সবার জীবন বিপন্ন করে তুলেছে। নিজের ভুলের জন্য সে বন্ধুদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চায়। বেন প্রিক্তাইয়ের অনুভূতি বুঝতে পারে। সে বুঝতে পারে এতদিন প্রিক্তাই একা একা থাকতো, কারণ সে নিজের বাবা মাকে খুব মিস করত। বেন তাকে বলে এখন থেকে সে আর একা নয়, কারণ তারা তিনজনই তার সত্যিকারের বন্ধু। এদিকে বেলের শরীর থাকা সেই শয়তানি আত্মা নতুন এক ষড়যন্ত্র করে। সে চায় যে কোনোভাবেই বেনকে তার বন্ধুদের থেকে আলাদা করে দিতে, যেন বোর্ডের খেলাটি আর কখনোই শেষ না হয়। শয়তানটি বেনকে বাড়ি ফিরে যেতে বাধ্য করে আর হুমকি দেয় কথা না শুনলে সে বেলকে হত্যা করবে। উপায় না পেয়ে শেষ পর্যন্ত বেন বাড়ি ফিরে যায়, আর বাকি 3 বন্ধুকে পুলিশ আটকে রাখে, কারণ তাদের নিতে কোনো অভিভাবক আসেনি। তবে এর মাধ্যমে টন চুপিসারে পাশাটি নিজের কাছে রেখে দিতে সক্ষম হয়। জর্জ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করার সময় সে সুযোগ পেয়ে পাশাটি নিয়ে নিয়েছিল, তাই বোর্ডটি কাছে না থাকলেও তারা খেলা চালিয়ে যেতে পারে। তারা থানার ভেতরেই পাশা ছুড়ে আবার খেলা শুরু করে। অদ্ভুতভাবে থানার ভেতরেই বোর্ডের পথগুলো পাশায় ওঠা সংখ্যার সঙ্গে মিল রেখে নিজে থেকেই এগোতে থাকে। এই দৃশ্য দেখে উপস্থিত পুলিশরাও বিস্ময়ে হতবাক হয়ে যায়। কিন্তু এবার কপালটা খুবই খারাপ ছিল, 3 জনই খুব ছোট্ট সংখ্যা পায়। এদিকে প্রিক্তাইয়ের ফিনিশ লাইনে পৌঁছাতে আর মাত্র 1 ঘর বাকি ছিল। প্রিক্তাই পাশা ছোড়ার পর আগের মতোই সেই রহস্যময় কাগজটি আবার বেরিয়ে আসে। কৌতূহলী পুলিশ সেটি পড়ে শোনায়। এবার লেখা ছিল তাদের সামনে আসবে এক গলাকাটা যোদ্ধা। মুহূর্তের মধ্যেই রাতের আকাশ আবার রক্তাক্ত হয়ে ওঠে, আর সেই ভয়ঙ্কর মাথাকাটা যোদ্ধাটি পৃথিবীতে নেমে আসে। ধীরে ধীরে পুরো থানা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ করেই অন্ধকার নেমে আসে, আর তাই একজন পুলিশ বিদ্যুতের সমস্যা দেখতে যায়।
কিন্তু সেখানে গিয়ে সে মুখোমুখি হয় সেই মাথা কাটা যোদ্ধার। কয়েক মুহূর্তের মধ্যে শয়তানটি তার ধারালো অস্ত্রের এক আঘাতে পুলিশটির মাথা শরীর থেকে আলাদা করে ফেলে। এদিকে বেন ও বেল বাড়িতে পৌঁছে যায়। বেলের শরীরে থাকা সেই শয়তানের আত্মা বেনকে জোর করে বাড়ির ভেতরে ঢুকতে বাধ্য করে। ভেতরে ঢোকার পর বেনের উপর শুরু হয় একের পর এক ভয়ঙ্কর আক্রমণ। ওদিকে থানায় পুলিশ পাও এবং তার সহকর্মী একটি চিৎকারের শব্দ শুনে ছুটে আসে। সেখানে এসে তারা দেখে তাদের সহকর্মীর নিথর দেহ পড়ে আছে, কিন্তু মাথা নেই। ঠিক তখনই সেই মাথা কাটা যোদ্ধা হাতে কাটা মাথাটি নিয়ে তাদের সামনে উপস্থিত হয়। পুলিশ পাও দানবটিকে লক্ষ্য করে একের পর এক গুলি চালাতে থাকে, কিন্তু কোনো গুলি তার উপর কাজ করে না। শেষ পর্যন্ত গুলি ফুরিয়ে গেলে তারা প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। সব পুলিশ অফিসের একটি কক্ষে লুকিয়ে পড়ে, কিন্তু শয়তানটি তাদের পিছু ছাড়ে না। তখন তারা বুঝতে পারে বাচ্চারা ওই ভয়ঙ্কর গেম সম্পর্কে যা বলেছিল সবকিছু সত্যি। এদিকে বেনের বাড়িতে বেলের শরীরে থাকা সেই শয়তানটি আবারও বেনকে তাড়া করতে শুরু করে। সে টিকটিকির মতো দেয়াল ছাদ বেয়ে হামাগুড়ি দিয়ে দ্বিতীয় তলায় উঠে বেনকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে। এদিকে পুলিশরা দরজার তালা খুলতেই শয়তানটি একজন পুলিশের মাথায় আঘাত করে। কিছুক্ষণ পর পুলিশ পাও সেখানে পৌঁছে দানবটিকে লক্ষ্য করে আবার গুলি চালাতে শুরু করে। ভাগ্য ভালো ছিল পুলিশের কাছে তখন অভিশপ্ত বোর্ডটি ছিল। এরপর সবাই মিলে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় পুলিশ পাও দানবটিকে থামানোর জন্য একের পর এক গুলি ছুটতে থাকে, কিন্তু এ সময় সেই দানবটির ছোড়া একটি ধারালো বর্ষা এসে তার বুক ভেদ করে হৃৎপিণ্ডে বিদ্ধ হয়। মৃত্যুর আগে পুলিশ পাও শিশুদের উদ্দেশ্যে চিৎকার করে বলে তারা যেন আর দেরি না করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এরপর পাও জর্জের সেই মোটরসাইকেলের চাবি হাতে তুলে দিয়ে বলে বন্ধুদের নিয়ে যত দ্রুত সম্ভব এখান থেকে পালিয়ে যেতে। পুলিশ পাও জানতো সেই শয়তানের হাতে শিরোচ্ছেদ হয়ে মরার চেয়ে নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করা ভালো, তাই শেষ মুহূর্তে সে নিজের বন্দুক দিয়ে নিজেকেই গুলি করে। এদিকে বেনের বাড়িতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বেনের শরীরে থাকা সেই আত্মাটি বেনের গলা চেপে ধরে। ধীরে ধীরে বেনের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ঠিক সেই সময় তার 3 বন্ধু এসে পৌঁছে যায়। তারা দ্রুত বেলকে টেনে সরিয়ে দেয়। এতে অবশেষে বেনের প্রাণ রক্ষা পায়। এই সময় তারা লক্ষ্য করে ভোর হতে আর খুব বেশি সময় বাকি ছিল না। বন্ধুরা বেনকে দ্রুত পাশা ছুঁড়ে খেলা শেষ করতে বলে, কিন্তু পাশাটি হাত থেকে ফসকে নিচ তলায় পড়ে যায়। এই সময় বেল আবারও বাধা ছিঁড়ে বেরিয়ে আসার চেষ্টা করতে থাকে, যদিও কিছুক্ষণের জন্য তাকে একটি ঘরের ভেতরে আটকে রাখা হয়। এই সময় 4 বন্ধু নিচতলায় নেমে পাশাটি খুঁজতে শুরু করে, কিন্তু তাদের ভাগ্য এতটাও ভালো ছিল না। বেল ইতিমধ্যেই মুক্ত হয়ে যায় এবং তাদের উপর হামলা করতে শুরু করে। ঠিক তখনই প্রিক্তাই আলমারির নিচে পাশাটি খুঁজে পায়, আর তখনই সেই শয়তানটি তার মনকে প্রভাবিত করে। মুহূর্তের মধ্যেই প্রিক্তাই যেন অন্য এক জগতে পৌঁছে যায়। সেখানে সে তার মৃত বাবা মাকে দেখতে পায়। মুহূর্তের মধ্যে সে দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরে, কিন্তু কিছুক্ষণ পর তার মনে সন্দেহ হয়। সে বুঝতে পারে এরা তার আসল বাবা মা নয়। এক মুহূর্ত দেরি না করে সে তাদের উপর আঘাত করে, আর সঙ্গে সঙ্গে তাদের আসল রূপ প্রকাশ পায়। ওরা ছিল সেই বৃদ্ধ ডাইনির দানব, যারা মানুষকে প্রতারণা করে ফাঁদে ফেলত। প্রিক্তাই তাকে মাঝের আঙুল দেখিয়ে তাচ্ছিল্য প্রকাশ করে। এরপরই তার জ্ঞান ফিরে আসে। ঠিক তখনই বেল আবার উঠে দাঁড়ায় এবং একটি ছুরি তুলে নেয়। এদিকে সূর্য ওঠার আগে বেনের আর মাত্র একবার পাশা ছোড়া বাকি ছিল, কিন্তু শয়তানটি তাকে হুমকি দেয়। সে বলে বেন যদি পাশা ছোড়ে তাহলে সে বেলকে হত্যা করবে। নিজের বোনকে বাঁচাতে বেন খালি হাতেই ছুরির ধার চেপে ধরে। তার হাত কেটে রক্তাক্ত হয়ে যায়। সে শয়তানটিকে অনুরোধ করে তার পরিবারের কোনো ক্ষতি যেন সে না করে। ঠিক সেই মুহূর্তেই শয়তানটির মনোযোগ অন্যদিকে যেতেই বেন পাশাটি ছুড়ে দেয়। ভাগ্য ভালো ছিল তার পাশায় 2 ওঠে, ফলে সে গেমের শেষ প্রান্তে পৌঁছে যায়। অবশেষে ভোর হওয়ার ঠিক আগেই খেলাটি সম্পূর্ণ হয়। খেলাটি শেষ হতেই সকল দানব তাদের শক্তি হারিয়ে ধ্বংস হয়ে যায়, আর অভিশপ্ত বোর্ডটি আবার আগের মতোই নিজে থেকে বন্ধ হয়ে যায়। এরপর চতুর্দিকের অন্ধকারের ভেতরে জেগে ওঠে আশার আলো। সব ভয়ঙ্কর ঘটনার অবসান হওয়ার পর তারা সবাই একটি শ্মশানে যায়। সেখানে অভিশপ্ত বোর্ডটিকে আগুনে পুড়িয়ে ফেলা হয়, যেন ভবিষ্যতে আর কেউ এই অভিশপ্ত খেলাটি খেলতে না পারে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এর সাথে একটা লাইক দিলে ব্যাপারটা মন্দ হয় না। দেখা হবে পরের ভিডিওতে।